স্বাগত নিউজ 24 দিনের সংবাদে। সঙ্গে আছি আমি বাবলি ইয়াসমিন। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণ হঠাৎ করেই হয়নি। সুনির্দিষ্ট পরিকল্পনা এবং তার সুষ্ঠু বাস্তবায়নের ফলেই তা সম্ভব হয়েছে। শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উন্নয়নশীল দেশে উত্তরণ উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, 41 সালের মধ্যে দেশকে উন্নত রাষ্ট্রের তালিকায় নিয়ে যেতে অনেক বাধা আসবে, তা অতিক্রম করেই এগিয়ে যাবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা। শাহ আলী জয়ের রিপোর্ট। একসময় তলাবিহীন ঝুড়ির তকমা পাওয়া বাংলাদেশের উন্নয়ন চিত্র এখন বিস্ময় তৈরি করে বিশ্ববাসীর কাছে। বর্তমান বিশ্বে 31তম অর্থনীতির বাংলাদেশ 2036 সালে উঠে আসবে 25তম বৃহৎ অর্থনীতির দেশের তালিকায়। এমন বাস্তবতায় স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশকে উন্নয়নশীল দেশে উত্তরণের চূড়ান্ত সুপারিশ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ। আর তা উদযাপনে ঢাকায় এই জমকালো আয়োজন, যেখানে সামিল হয়ে বাংলাদেশকে অভিনন্দন জানান উন্নয়ন সহযোগীরাও। The U.S. has been proud to partner with Bangladesh. Bangladesh has made remarkable progress in reducing poverty. ADB remains committed to supporting Bangladesh as it strives to become a developed nation by 2041. যার হাত ধরে বাংলাদেশের এই বদলে যাওয়া অনুষ্ঠানের মধ্যমণি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অর্জনে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানান দেশের প্রতিটি মানুষকে। বলেন, এর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে আরও এক ধাপ এগিয়ে গেল দেশ। বাংলাদেশ আজকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ। এটা হঠাৎ করে আসে না। সুষ্ঠু পরিকল্পনা আমরা নিয়েছি, প্রেক্ষিত পরিকল্পনা করেছি, আশু করণীয়, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছি, সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করেছি এবং যার ফলেই আমরা পরিকল্পিতভাবে এগিয়েছি বলেই আজকে এই অর্জন করা আমাদের সম্ভব হয়েছে। কাজে আমরা এটা ধরে রাখতে চাই। প্রধানমন্ত্রী বলেন, উন্নত রাষ্ট্রের তালিকায় যেতে এগিয়ে যাওয়ার পথ সহজ হবে না, আর এই কঠিনকে জয় করতে তার দৃঢ় প্রতিজ্ঞার কথা পুনর্ব্যক্ত করেন তিনি। চলার পথ যত কণ্টকাকীর্ণ হোক, যত রক্তক্ষরণ হোক, সব পদদলিত করে বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তনে এগিয়ে যাব, এটাই হচ্ছে আমার প্রতিজ্ঞা। যে কোনো সময় আমি জানি অনেক বুলেট, বোমা, গ্রেনেড আমার জন্য অপেক্ষা করে থাকে। আমি কখনো সেগুলি নিয়ে পরোয়া করি না। অগ্রযাত্রা ধরে রেখে আগামী শতাব্দী পর্যন্ত ভবিষ্যৎ নেতৃত্বের জন্য সব চ্যালেঞ্জ মোকাবেলায় দিক নির্দেশনা দিতে সরল উত্তরণ কৌশল প্রণয়ন করেছে সরকার, জানান প্রধানমন্ত্রী। 2008 অর্থবছরে শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় জনগণের সমর্থন রয়েছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে সমাবেশে ব্যাপক সমাগম হওয়ায় সরকার ভীত হয়ে পড়েছে, তাই কর্মসূচি পণ্ড করতে ছাত্রলীগ, যুবলীগকে দিয়ে হামলা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। হবিগঞ্জ ও সিরাজগঞ্জে আইনশৃঙ্খলা বাহিনী আর আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির অনেকে চোখ হারিয়েছেন বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। এই সমাবেশগুলোতে জনগণের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, এটাতে উদ্বিগ্ন হয়ে আওয়ামী লীগের কর্মী, নেতা এবং সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা প্রতিটি কর্মসূচিতে বাধা প্রদানের করেছে, চেষ্টা করেছে। এদিকে খালেদা জিয়ার চিকিৎসাকে ইস্যু করে আন্দোলনের চেষ্টা না করে বিএনপিকে রাষ্ট্রপতির সংলাপে বসার আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। জানান, নির্বাচন কমিশন গঠনে আইন করা প্রয়োজন, কিন্তু অল্প সময়ের মধ্যে এটা করা সম্ভব নয়। দেশের মামলা জট কমিয়ে আনতে নানা উদ্যোগের কথাও বলেন আইনমন্ত্রী। এই সংলাপ ব্যর্থ হচ্ছে না সফল হচ্ছে, এই সংলাপ শেষ হওয়ার পরে মহামান্য রাষ্ট্রপতি কি পদক্ষেপ নেন সেটা দেখার পরেই আপনারা বুঝবেন। সেই পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। বিএনপির উদ্দেশ্যে এই কথাই বলতে চাই যে দেখেন, দেশ হচ্ছে সবার ঊর্ধ্বে, তো দেশের স্বার্থে আপনারা এই সংলাপে যদি আসেন সেটা আপনাদের জন্য ভালো হবে, সকলের জন্য ভালো হবে।
র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তার উপর দেয়া মার্কিন প্রশাসনের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার চেয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের 2 সপ্তাহ আগে দেওয়া চিঠির উত্তর এখনও মেলেনি। টেলিফোনে নিউজ 24-কে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি জানান, জঙ্গিবাদ দমনের র্যাবের ভূমিকা, নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশের মানুষের মনোভাব এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উল্লেখ করে 2 সপ্তাহ আগে আনুষ্ঠানিক ওই চিঠি পাঠানো হয়েছে। বড়দিনের বন্ধ থাকায় তারা ওই চিঠি হাতে পেয়েছেন কিনা তা নিশ্চিত নন পররাষ্ট্রমন্ত্রী। এটা অনেকদিন আগে জাভিয়ের মতো ছুটি, আমেরিকা প্রায় অফিস টফিস ছুটি বড়দিনের, তো যখন ইচ্ছুক খুলবে তখন তাদের হাতে দিবে আর কি। চলে গেছে অনেকদিন হলো, আমাদের মতো রেসপন্ড করে না তারা 2-3 মাসের মিনিমাম লাগবে তাদের একটা উত্তর দিতে। যে অভিযোগে তাদের কি করা হয়েছে, যে একটি হচ্ছে যে গত 10 বছরে 600 লোক নিখোঁজ হয়েছে। তো 10 বছরে 600 লোক নিখোঁজ, এই অভিযোগটা একটা নিতান্ত অলিক। আর আমেরিকাতে প্রতি বছর 1 লক্ষ লোক নিখোঁজ হয়, আর 10 বছরে 10 লক্ষ লোক নিখোঁজ। পঞ্চম ধাপের 707 ইউপি নির্বাচনে ভোট 5 জানুয়ারি। আগামীকাল শেষ হচ্ছে প্রচারণা। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। এই দফার নির্বাচনেও বেশিরভাগ স্থানেই নৌকার প্রতিদ্বন্দ্বী দলেরই বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীরা, আর সে কারণেই নির্বাচনকে ঘিরে সংঘাত সংঘর্ষ চলছেই। প্রতিনিধিদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মৌ খন্দকার। ঝিনাইদহের শৈলকুপার শালটিয়া ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ছুরিকাঘাত নৌকা প্রতীকের এক সমর্থক নিহত হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নের ভাটবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। এর আগে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে হারান বিশ্বাস নিহত হয়। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। এই নির্বাচনেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা নৌকা প্রতীকে ভোট করলেও বাকিদের অধিকাংশই স্বতন্ত্র প্রার্থী। ভোটারদের মন জয় করতে সরকারের উন্নয়ন তুলে ধরার পাশাপাশি নানা প্রতিশ্রুতি দিচ্ছেন নৌকার প্রার্থীরা। আমি যেভাবে সারা পাচ্ছি, অবশ্যই আমি 5 তারিখের নির্বাচনে নৌকা মার্কার এই মালজিকান্দা ইউনিয়নে বিশাল ভোটের ব্যবধানে জয়যুক্ত হবে। 40 থেকে 50 জন লোক একত্রিত হয়ে ওকে ধারালো অস্ত্র দিয়ে বিভিন্ন জায়গায় প্রায় 28 থেকে 29টা কোপ দেয়। এখন সে মৃত্যু সজ্জায়। এদিকে এই নির্বাচনেও স্বতন্ত্র প্রার্থীদের একটি বড় অংশ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। বেশিরভাগ স্থানেই নৌকার মূল প্রতিদ্বন্দ্বী তারাই। বিষয়টি ভোটের উত্তেজনাকেও বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। প্রশাসনের সহায়তায় নৌকার প্রার্থীরা নানা অনিয়ম করছে এমন অভিযোগও স্বতন্ত্র প্রার্থীদের। হ্যান্ড মাইক এবং মাইকের মাধ্যমে তাদের প্রচারণা চালায়। আমি যেখানেই যাইতে চাই সেখানেই তারা মানে যতক্ষণ পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালাইছি আমার পিছনে বা সামনে তারা ছিল। এমনি সে টাউরাস পার্টি দিয়া বিভিন্নভাবে আমাকে হয়রানি করতেছে। এদিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানাচ্ছেন প্রশাসনের কর্মকর্তারা। সতর্ক থাকার কথা জানিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও। সরকারের তরফ থেকে আমরা আরো স্বচ্ছ, আরো সুন্দরভাবে ইলেকশন উপহার দেওয়ার জন্য আমরা সদা সচেষ্ট। আমরা চাই একটি সুষ্ঠু, একটি নিরপেক্ষ, অবাধ এবং সকল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি অংশীদারিত্বমূলক নির্বাচন। পঞ্চম ধাপে 707 ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে আগামী 5 জানুয়ারি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হোটেল, রেস্তোরাঁ কিংবা বিরিয়ানির দোকানে কখনো কি মহিষের মাংস খেয়েছেন? নিশ্চয়ই বলবেন না। কিন্তু রাজধানীর বেশিরভাগ বিরিয়ানির দোকান কিংবা রেস্তোরাঁয় বিক্রি হচ্ছে মহিষেরই মাংস। আমদানির পাশাপাশি দেশে উৎপাদিত মহিষের মাংস যায় কোথায়, খাই বা কারা, কি খাচ্ছি আমরা? 4 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। মেহেদী হাসান সুমনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন ফখরুল ইসলাম। রাজধানীর প্রতিটি বিরিয়ানির দোকানেই মেলে গরুর তেহারি। সুস্বাদু ভেবে নিশ্চিন্তে খান ভোক্তারাও। কিন্তু কজন জানেন দিনে দুপুরে প্রতারিত হচ্ছেন তারা? মহিষের মাংস যে কই যায় ওগুলো তো জানি না, কিন্তু কোনো হোটেলে তো আজ পর্যন্ত দেখলাম না যে মহিষের মাংস। সচরাচর জানি যে তেহারি, গরুর তেহারিটাই হয়। গরুর তেহারি বিক্রেতাদের জিজ্ঞেস করতেই মুখ ফসকে বেরিয়ে আসে আসল রহস্য। গরু নয়, সবই মহিষের মাংসের বিরিয়ানি। আমি গরু বেলা বেশি, কিন্তু খাচ্ছি মহিষ। মহিষ ছাড়া হোটেলে চলে না। গরুর ছবি ঠিক আছে, কিন্তু আমরা মহিষ আগে থেকে ব্যবহার করি। অথচ মেনুতে গরুর মাংসের কথা বলে বাড়ানো হয়েছে বিরিয়ানির দামও। এত মহিষের মাংস কিভাবে কিংবা আসেই বা কোথা থেকে?
প্রতি বছর দেশে আমদানি করা হয় 20,000 টনেরও বেশি মহিষের মাংস, সাথে আছে দেশে পালিত মহিষও। অনুসন্ধানে দেখা যায় আমদানিকৃত এসব মহিষের মাংস বিক্রি হচ্ছে রাজধানী কামরাঙ্গীরচরের এই বাড়িতে, যেখানে ফ্রিজিং করে রাখা কয়েক টন মহিষের মাংস। গরুর মাংস মনে করে হোটেল, রেস্তোরাঁ কিংবা বিরিয়ানির দোকানে আপনারা যে মাংস খাচ্ছেন, দেখুন এই মাংসই ছড়িয়ে দেওয়া হচ্ছে 200 থেকে 300 টাকা দরে। কিছু মাংস পানিতে ভিজিয়ে রাখা, যেখান থেকে বেরিয়ে আসে পচা দুর্গন্ধ। প্যাকেটের গায়ে দেখা যায় এর সবই মহিষের মাথার মাংস, যেগুলো 200 থেকে 300 টাকায় বিক্রি করা হয়। অল ঢাকার শহরেই এই মাংস সেল হয়, ওখান থেকেই বিভিন্ন হোটেল, রেস্টুরেন্টে সব জায়গায় সবাই চালায় আর কি। মানুষ গরু মনে করে নরম করে পানিতে ভিজে কাইটে পরে যে বিক্রি করা হয়। এসব মহিষের মাংসের মেয়াদও বাকি আছে মাত্র 1 থেকে 2 মাস। যে হোটেল, রেস্তোরাঁ কোথাও কোথাও তারা এটা কিনে নিয়ে গরুর মাংস বলে বিক্রি করে, এটা অবশ্যই আইনের চরম বরখেলাপ। আমরা যদি এই ধরনের প্রমাণ পাই, তাদের বিরুদ্ধে আমরা কঠোর আইনগত ব্যবস্থা নেব। সারা দেশের হোটেল, বিরিয়ানির দোকানগুলোতে গরুর মাংস বলে মহিষের মাথার মাংস বিক্রির এমন প্রতারণা বন্ধের জোর দাবি ভোক্তাদের। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। এবারে করোনা প্রসঙ্গ। করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের তাণ্ডব শুরুর পর বিশ্বজুড়ে ব্যাপকভাবে বাড়ছে ভাইরাসটির সংক্রমণ। আবারও সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা গেছে ভারতেও। একদিনে শনাক্ত হয়েছে 22,007 শতাধিক। এদিকে 24 ঘন্টায় সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে ফ্রান্সে। ওমিক্রনের প্রাদুর্ভাব ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার 2,500-এর বেশি ফ্লাইট বাতিল করেছে যুক্তরাষ্ট্র। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। ইউরোপ, আমেরিকার বেশ কিছু দেশের পাশাপাশি ওমিক্রনের ব্যাপক প্রভাব পড়েছে ভারতেও। বছরের প্রথম দিনে দেশটিতে শনাক্ত হয়েছে 6,400 জন করোনা রোগী। রাজধানী দিল্লিতে করোনা শনাক্ত একদিনে লাফিয়ে বেড়েছে 50%। গেল 6 দিনে পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে 10 গুণ। শনাক্তের এই প্রবণতাকে সংক্রমণের শুরুর দিকের চেয়েও আশঙ্কাজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 24 ঘন্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ফ্রান্সে। একদিনে 2,19,000-এর বেশি আক্রান্ত হয়েছে দেশটিতে। দৈনিক সংক্রমণে ফ্রান্সের পরেই যুক্তরাজ্যের অবস্থান। দেশটিতে 1,62,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। ওমিক্রনের প্রাদুর্ভাব এবং দেশের মধ্যভাগের প্রবল তুষারপাতের কারণে নাজুক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার সারা বিশ্বে 4,400 ফ্লাইট বাতিল হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রেই বাতিল হয়েছে 2,500-এর বেশি। কোভিড চুক্তির আওতায় কর্মীদের কোয়ারেন্টাইন নিশ্চিত করতে রীতিমতো হিমশিম খাচ্ছে এয়ারলাইন্সগুলো। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে 28,96,00,000-এর বেশি মানুষ। 54,56,000 ছাড়িয়েছে মোট প্রাণহানির সংখ্যা। নিবিড় আমিন, নিউজ 24। এদিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে বিশ্বে যখন আতঙ্ক বাড়ছে, অন্যদিকে আশার আলো দেখাচ্ছেন বিশেষজ্ঞরা। অনেকেই বলছেন ওমিক্রনের এই ধাক্কা হতে পারে করোনা বিদায়ের সূচনা। বিশেষজ্ঞরা উদাহরণও হাজির করেছেন। তারা বলছেন 100 বছর আগের স্প্যানিশ ফ্লুর বিদায়ের সঙ্গে করোনার চরিত্র বদলের মিল খুঁজে পাচ্ছেন তারা। বিস্তারিত মাসুদ রানার ডেস্ক রিপোর্টে। ইতিহাসের ভয়ঙ্করতম মহামারী ছিল 1918 সালের স্প্যানিশ ফ্লু। রোগটি দ্বিতীয় ধাপে অনেক বেশি ভয়াবহ রূপ ধারণ করেছিল। শুধু ভারতবর্ষেই মারা যায় প্রায় 1,40,00,000-এর মতো মানুষ। 1921 সালের দিকে এসে স্প্যানিশ ফ্লুর ভয়াবহতা অনেকটা কমে গেলেও ফ্লুজনিত অসুস্থতা কয়েক দশক পরেই ফিরে এসেছে নতুন রূপে, পরিণত হয়েছে সাধারণ রোগে। গবেষণা বলছে ধরন বদলানোর কারণে ভাইরাস যত দুর্বল হবে তত কম বিপজ্জনক। আর করোনা ভাইরাস এরই মধ্যে কয়েকবার রূপ পরিবর্তন করেছে। ওমিক্রনে নতুন আক্রান্তরা কম বয়সী। আক্রান্তদের গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকিও ডেল্টার চেয়ে অনেকটাই কম। আর বিশেষজ্ঞরা স্প্যানিশ ফ্লুর বিদায়ের সঙ্গে করোনা চিত্র বদলের মিল খুঁজে পাচ্ছেন। प्रीवियस वेव और इस वेव में मेरे को लगता है कि ये मैसेज करता है कि डरने की जरूरत नहीं है। नंबर 1, उन्होंने कहा कि इन्फ्लुएंजा लाइक इलनेस या यूआरआई लाइक सिम्टम्स हैं, ये ओमिक्रॉन के अंदर सिंपली 30% केसेस के अंदर आ रहे हैं एज कम्पेयर टू प्रीवियस वेव जिसमें 90% लोगों में यूआरआई लाइक सिम्टम्स थे। दूसरा, हॉस्पिटल एडमिशन है वो ओमिक्रॉन में सिग्निफिकेंटली रिड्यूस हुए हैं। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানও আশা করছেন 2022 সালে করোনা ভাইরাস মহামারী হার মানবে। সমীক্ষার দাবি, ওমিক্রন ভ্যারিয়েন্টটি তার শক্তি খুয়ে
ক্রমশ এক সাধারণ সংক্রমণের চেহারা নেবে, কমবে মৃত্যুহারও। তবে পাশাপাশি সংশ্লিষ্ট সব মহল এখনো সতর্কতা অবলম্বনের কথাও জোর দিচ্ছেন। মাসুদ রানা, নিউজ 24। সময় হলো একটা বিরতি নেবার, সঙ্গেই থাকুন। স্বাগত আবারও, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। সুনামগঞ্জের জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। রবিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের একজন নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের সিএনজি চালক শুভ এবং অন্যজন জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর গ্রামের আমির হোসেন। পুলিশ জানায় রবিবার সকাল 9টার দিকে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের আলীগঞ্জ এলাকার রানীগঞ্জ সড়কে একটি সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক সহ 2 জন ঘটনাস্থলেই নিহত হন। পরে তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। বিদায়ী বছর জুড়ে চট্টগ্রামে আলোচিত সুদীপ্ত হত্যা, মিতু হত্যা সহ নানা ঘটনা আলোচনায় থাকলেও চাঞ্চল্যকর এসব হত্যার হয়নি কোনো রায়। মিতু হত্যার প্রধান আসামি মুসা ও কালু এখনও পলাতক, আর ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যার বেশিরভাগ আসামি এখনও ধরা ছোঁয়ার বাইরে। 2021 সালেই চট্টগ্রাম কারাগার থেকে হত্যা মামলার আসামি রুবেল পলাতক। জেল সুপার ও জেলার প্রত্যাহারের ঘটনায় বছর জুড়ে আলোচনায় কারাগারও। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় আরও জানাচ্ছেন চট্টগ্রাম থেকে নয়ন পড়ুয়া জয়। এভাবেই চট্টগ্রামের সদরঘাটের নালাপাড়ায় 2017 সালে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় ছাত্রলীগ নেতা সুদীপ্তকে। সুদীপ্তর বাবা 24 জনকে আসামি করে মামলা করলেও এখনো ধরাছোঁয়ার বাইরে বেশিরভাগ আসামি। হয়নি অভিযোগ গঠনও। ছেলে হত্যার বিচার দেখে যেতে পারবেন কিনা সেই অপেক্ষা সুদীপ্তর বাবার। আমি শুধু অপেক্ষায় আছি যে ছেলে হত্যার বিচারটা যেভাবে হোক, আমি যেন এই জিনিসটা পেয়ে মরতে পারি। এদিকে চাঞ্চল্যকর মিতু হত্যা মামলায় আসামি বাবুল আক্তার জেলে থাকলেও এখনো গ্রেফতার হয়নি হত্যা মিশনের নির্দেশদাতা মুসা ও হত্যাকারী কালু। তবে ভারতে পালিয়ে যাওয়ার সময় মিতু হত্যার অস্ত্র সরবরাহকারী ভোলাকে গ্রেফতার করেছে পিবিআই। আমাদের এজাহার নামীয় আসামি 8 জনের মধ্যে এই 3 জনই কিন্তু এখন আমাদের হাতে এখন অ্যারেস্ট হয়নি, গ্রিপে নেই। আমরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছি, সবভাবেই চেষ্টা করছি তাদেরকে ট্রেস আউট করার জন্য। শুধু এই হত্যাকাণ্ড নয়, আরো চাঞ্চল্যকর হত্যার আসামিও রয়েছে পলাতক। তবে অপরাধী যেই হোক না কেন ছাড় নেই বলছে র্যাব ও পুলিশ। অবশ্যই এগুলো তো আমাদের নজরদারির মধ্যে রয়েছে, যেহেতু পুলিশ তদন্ত করছে, পিবিআই তদন্ত করছে, যেগুলো আপনারা বলছেন। তো আমি আশা করি যে তারাই এনাফ এটার জন্য। পেশাদারিত্বের সাথে অপরাধ দমন করব, অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসব এবং জনগণের ভিতরে, ব্যবসায়ী সমাজের ভিতরে, সবার ভিতরে নিরাপত্তার একটি বোধ আমরা তৈরি করতে চাই। আর এভাবে বছরের পর বছর হত্যা মামলার বিচার না হওয়ায় অপরাধ বাড়ছে বলে মনে করেন এই সমাজবিজ্ঞানী। আমরা যে ব্রিটিশ সিস্টেমে যে কেসগুলো করি, ওসব দেশে ওরা নানাভাবে করে, কিন্তু আমাদের দেশে এটা হয়ে দাঁড়িয়েছে যে দিনের পর দিন পড়তে থাকে। একটা কেস যেটা হওয়া উচিত 1 বছরের মতো, সেটা অনেক সময় 10-12 বছর চলতে থাকে। দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি বিশিষ্ট জনদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্টোন ক্রাশারের শব্দে ঘুম ভেঙে যায় শিশুর। ক্রাশারের ধোঁয়ায় বাড়িঘরেও শ্বাস নিতে কষ্ট হয়। প্রতিবাদ করলেই দেয়া হয় হুমকি। সুনামগঞ্জে অবৈধভাবে চলা পাথর ভাঙার মেশিনের কারণে তৈরি হয়েছে এমন পরিস্থিতির। এতে স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন মেশিনে কাজ করা শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা। মোহাম্মদ বুরহান উদ্দিনের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জে নদীর পাড়, পুল, মাদ্রাসা আর ঘরবাড়ির পাশে এভাবেই চলছে পাথর ভাঙার মেশিন। গ্রামের পাশে বিকট শব্দে দিনরাত একটানা চলছে জেলায় প্রায় 400-র বেশি এসব স্টোন ক্রাশার। এসব ক্রাশার মেশিনের কোনোটিরই নেই পরিবেশ অধিদপ্তর বা জেলা প্রশাসনের অনুমতিপত্র। দিনরাত অবৈধ এসব মেশিন চলায় শ্রমিক সহ চারপাশের বাসিন্দারা রয়েছেন চরম স্বাস্থ্য ঝুঁকিতে। আমরা তো ৭০ পরে এরপরে দুঃখাই, তো অনেক সময় দুঃখাই। 8টার সময় 5:30টার সময় সারে
কত টাকা করে দেওয়া হয়? 270 দেওয়া নেই। সরকারি হিসেব অনুযায়ী 2016 সালে সুনামগঞ্জে 120টি ক্রাশার মেশিন চলত, 2019 সালে চলেছে 181টি এবং 2021 সালে চলেছে 238টি। এর মধ্যে সুনামগঞ্জ সদরে 26, ছাতকে 100, তাহিরপুরে 88 এবং জামালগঞ্জে 24টি ক্রাশার মেশিন চলেছে। এসব ক্রাশার মেশিনের কারণে শব্দ দূষণের শিকার হচ্ছে স্থানীয়রা। মেশিনে সব দিয়ে আমরা মাথা বেদনা করে রাখতাম, আমরা পড়াশোনা করতে পারি না, আমরা ঘুমাইতে পারি না, স্কুলে যেতে পারি না। ভুক্তভোগীরা বলছেন ক্রাশার মেশিন চলায় নদী ভাঙনের শিকার হচ্ছেন তারা। ধুলাবালুর জন্য এই ছেলেমেয়েরা স্কুলে যাওয়া আসার জন্য কোনো মানে কিতা নাই, সুযোগ নাই। আর দিনে রাইতে গাড়ি চলে এমনি ভাতন নিয়ে আর কেন খাসার চলে হাইরের মাঝে ঘুমানি যায় না। স্টোন ক্রাশার মেশিন কেনার জন্য ব্যাংকগুলো ঋণ দিচ্ছে উল্লেখ করে পুলিশ সুপার বলেন এ বিষয়ে রাজনীতিবিদদেরও সচেতন হওয়া প্রয়োজন। বড় বড় কোম্পানি যদি এখানে আসে তাহলে হয়তো এই স্টোন ক্রাশের জন্য তারা যদি তাদের কোম্পানি যদি আধুনিক যন্ত্রপাতি নিয়ে আসে তাহলে হয়তো এই প্রবলেমগুলো থাকবে না। জেলা প্রশাসক বলছেন পর্যায়ক্রমে বন্ধ করতে হবে অবৈধ স্টোন ক্রাশের মেশিন। তাদেরকে আহ্বান জানাবো যে আপনারা মানে নিয়ম নীতি মেনে সরকারি যে নির্দেশনা আছে, এই যে মানে আইন আছে, বিধিমালা আছে, সেগুলো প্রতিপালন করে আপনারা ব্যবসা করেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আবারও বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। স্বাগত, আবারও দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। শীতের রিক্ততায় রং ও প্রাণের স্পন্দন নিয়ে আসে সরিষা ফুল। দিগন্তে যত চোখ যায় দেখে মনে হয় সবুজ মাঠের বুকে বিছানা পেতে আছে হলুদ কার্পেট। বিকেলের আলোয় হলুদ ফুলগুলো যেন আরও সুন্দর হয়ে ওঠে। এসে বাপ্পির ক্যামেরায় রাজশাহী থেকে সরিষার হলুদ রাঙা বিকেলের সৌন্দর্য তুলে ধরছেন কাজী শাহেদ। প্রকৃতিতে শীত এসেছে তার নিজস্ব রূপ, রং আর গন্ধ নিয়ে। সেই রূপ সরিষা ফুল হয়ে ছড়িয়েছে পুরো মাঠ জুড়ে, যেন হলুদের শাড়িতে সেজেছে প্রকৃতি। এরই মাঝে নিজেকে নতুন রঙে খুঁজে নিচ্ছেন কেউ কেউ। কর্মব্যস্ততার মধ্যে সময় তো পাওয়া যায় না, তো এই বন্ধের দিনে এই প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ আর হলুদের সমারোহ ঘুরতে আসছি। অনেক লোক আসে, দেখতে ভালো লাগে, লোক আসে। শুধু তেল বীজ উৎপাদনই নয়, সরিষা ফুলের আছে পর্যটন আবেদনও। সেই আকর্ষণে ছুটির দিনে অনেকে ছুটে আসেন। হলুদের মধ্যে একটা সবুজ একটা আছে, তারপরে ফুলটা ফুটলে না সুন্দর লাগে, যে কোনো ছেলে মেয়ে সৌন্দর্য উপভোগ করে। সরষে বেশি দেখতে, সরষের ফুল ফুটেছে তা দেখতে ভালো লাগছে হিসাবে। আমরা তো সবসময় থাকি, আর ওরা হয়তো অনেকে দেখে না, তো এই দেখবো বলে অনেকে আসে। এবছর সরিষার আবাদ আশাবাদী করছে কৃষককে। শুধু একটাই আশা, পর্যটন যেন নষ্ট না করে ফেলে ফসলের উৎপাদন। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। মাদারীপুরে বাণিজ্যিকভাবে লাউ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। ভালো ফলন ও বাজারে লাউয়ের চাহিদা থাকায় কৃষকরা ঝুঁকছেন লাউ চাষে। প্রতি বছরই এই সবজি চাষে আবাদি জমির পরিমাণ বাড়ছে। বাজারে ভালো দাম পাওয়ায় হাসি ফুটেছে চাষিদের মুখেও। বর্তমানে লাউ বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বেলাল রিজভির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। মাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল, নবগ্রাম, ডাসার, রমজানপুর ও বালিগ্রাম ইউনিয়নের 280টি স্থানে 5 একর জমিতে ভাসমান বেডে করা হচ্ছে লাউ চাষ। খাল, বিল, পুকুর ও জলাশয়ে কচুরিপানা স্তূপ করে সেখানেও লাউ চাষ করা হচ্ছে। ডায়না ও ময়না জাতের উচ্চ ফলনশীল লাউ চাষ করে সফল হওয়ায় ভাসমান বেডে লাউ চাষের সংখ্যা বাড়ছে জমির পরিমাণও। মাত্র 10,000 টাকা খরচ করে বাড়ি লাউ 5, বাড়ি লাউ 7 ও বাড়ি লাউ 10 জাতের লাউ চাষ করে 1 থেকে 1.5 লাখ টাকায় বিক্রি হচ্ছে। কম খরচে লাভ বেশি হওয়ায় এই সবজি চাষে ঝুঁকছেন চাষিরা। এই ঘেরের পান্নার উপরে আমি লাউ চাষ করছি। লাউর ফলন আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। আমি এবছরে আগে 10 কাঠা লাগাইছি, আর আগামীতে আল্লাহ বাঁচাইলে আরো বেশি করে লাগাবো। খরচ আমাদের কম, কেন এটার ভিতরে নদীর খাল আছে, খালের জন্য আমার বেশি টাকা পয়সা খরচ হয় না।
কালকিনি উপজেলায় ভাসমান বেডে সবজি চাষ, মশলা ও গবেষণা সম্প্রসারণ প্রকল্পের আওতায় উচ্চ ফলনশীল ডায়না জাতের লাউ চাষ করছে কৃষি অফিস। নিরাপদ পদ্ধতিতে সবজি চাষ হচ্ছে এবং মানুষ পুষ্টি সমৃদ্ধ সবজি পাচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। কৃষকদের আমরা প্রশিক্ষণ দিচ্ছি, তারা ধাপে এই লাউ চাষ করছে এবং লাউ চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে। আমরা নিরাপদ পদ্ধতিতে আমরা সবজি চাষ করছি। মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, গেল বছর আবহাওয়া অনুকূল থাকায় এবং কারিগরি পরামর্শ ও প্রশিক্ষণ প্রদানের কারণে লাউ চাষ ভালো হয়েছে। এই মাদারীপুর জেলায় ভাসমান বেডে লাউ চাষ এই নতুন প্রযুক্তি প্রবর্তিত হওয়ায় লাউ চাষ আগামীতে আরো বৃদ্ধি পাবে বলে আশা করা যাচ্ছে। মাদারীপুরে 705 হেক্টর জমিতে লাউ চাষ হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল এখনকার মতো। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bt.tv। সাথে থাকার জন্য ধন্যবাদ।